আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজকের থাম্বনেলে দেখেই বুঝতে পেরেছেন আলোচনার বিষয় তারেক রহমান কি ঘাতকের নিশানায়? বাংলাদেশের গুপ্ত হত্যার ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? এই বিষয় নিয়ে এখনকার আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে একটি কথা বারবার শোনা যায়, এই দেশে ক্ষমতার সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে ক্ষমতার শীর্ষে থাকা। কারণ এই দেশের ইতিহাসে এমন একাধিক অধ্যায় রয়েছে যেখানে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে বাইরের শত্রু নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরই একাংশ। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান দুজনের হত্যাকাণ্ডেই বিদ্রোহী সেনা কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ ইতিহাসে প্রতিষ্ঠিত। আজ আবার নতুন করে একটি প্রশ্ন উঠছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কি সেই একই ধরনের বিপদের মুখে? সম্প্রতি এক প্রাক্তন সেনা কর্মকর্তা, যিনি অতীতে জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে পরিচিত, তিনি দাবি করেছেন যে তিনি একসময় জিয়াউর রহমানকে ঢাকার বাইরে রাত্রি যাপন না করার পরামর্শ দিয়েছিলেন। জিয়া সেই পরামর্শ শোনেননি, পরে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি নিহত হন। এখন নাকি একই সতর্কবার্তা তিনি তারেক রহমানকেও দিয়েছেন। আর এখান থেকেই শুরু হয়েছে জল্পনা, এটা কি শুধুই একজন প্রবীণ সেনা কর্মকর্তার ব্যক্তিগত আশঙ্কা, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু তথ্য যা এখনো সাধারণ মানুষের সামনে আসেনি, পর্দার আড়ালে আছে, কিন্তু পর্দার আড়াল থেকে যে কোনো দিন তার প্রকাশ ঘটে যাবে সামনে। বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক বহুবার আলোচনায় এসেছে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান নিহত। একের পর এক পাল্টা অভ্যুত্থান এরপরে ঘটেছে। 1981 সালে নিহত হয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1975 সালের এর মধ্যে আবার 1975 সালের 3রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের 4 শীর্ষ নেতাকে নির্মমভাবে হত্যা করার এক কলঙ্কজনক ঘটনাটি ঘটে, যার নাম বাংলাদেশের ইতিহাসে জেল হত্যাকাণ্ড নামে কুখ্যাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাত্র 2.5 মাসের মাথায় তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতির নির্দেশে বিপথগামী কিছু সেনা সদস্য এই নারকীয় হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন 4 জাতীয় নেতা যারা ক্ষমতার শীর্ষে ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম, মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি, এবং সৈয়দ নজরুল ইসলাম তিনি হচ্ছেন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাষ্ট্রপতি তিনি ছিলেন। তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এইচ.এম. কামরুজ্জামান তিনি মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। এই 4 হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে নেতৃত্বহীন করা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত করা। কারা করেছিল পাকিস্তানপন্থী যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, সেই শক্তিরা। ঐতিহাসিক এই দিনটিকে বাংলাদেশে প্রতি বছর জেল হত্যা দিবস হিসেবে পালন করা হতো, কিন্তু 24শে জুলাই অভ্যুত্থানের পর সেদিনটি ভুলিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের মানুষকে। ইতিহাসের এই ঘটনাগুলি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘদিন প্রভাবিত করেছে। এই কারণেই যখন কোনো প্রাক্তন সামরিক কর্মকর্তা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বলেন, তখন স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ তৈরি হয়।
কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কোন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কে কি বলছে না বলছে এখানে কিচ্ছু যায় আসে না। কারণ আগেই বলেছি, ঘটনা থাকে প্রথমে পর্দার আড়ালে, কার্পেটের নিচে থাকে, একসময় কার্পেট থেকে বেরিয়ে আসে, পর্দার আড়াল ছেলে বেরিয়ে আসে। তার মানে এই নয় যে পর্দার আড়ালে আছে বলে কোনো কিছু হচ্ছে না, তা নয়, তা হচ্ছে। এই এত আশঙ্কা কেন? এর একটা কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। যে দেশে অতীতে ক্ষমতার কেন্দ্রকে লক্ষ্য করে সহিংসতা ঘটেছে বারবার, সেখানে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা অস্বাভাবিক নয়। এই যে 24 জুলাই অভ্যুত্থানে যে শেখ হাসিনাকে ওখান থেকে চলে আসতে হলো, তিনি চলে না এলেও মৃত্যু তার ক্ষেত্রেও অবধারিত ছিল। তবে একটি এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে, বাংলাদেশের জন্ম যে দেশ কেটে, কিংবা বলা যায় যে দেশের পেট থেকে জন্ম বাংলাদেশের, সেই পাকিস্তানের ইতিহাসেও গুপ্ত হত্যার ধারাবাহিক ঘটনা আছে। গুপ্ত হত্যা বহু হয়েছে, হত্যা চেষ্টা ব্যর্থও হয়েছে, এমন ঘটনাও আছে। সুতরাং দেখুন, পাকিস্তানের ইতিহাসের দিকে এক পলক তাকান। বাংলাদেশের ইতিহাস যদি আমাদের সতর্ক করে, তাহলে পাকিস্তানের ইতিহাসও কম নাটকীয় নয়। দুই দেশের জন্ম একই রাষ্ট্র থেকে, দুই দেশের জন্ম মানে ভারত কেটে হয়েছে, কিন্তু ভারতে এই ধরনের ব্যাপার কিছুই নেই। কারণ সেনাবাহিনীর ভূমিকা ভারতে সেনাবাহিনীর জায়গাতেই রাখা হয়েছে। সামরিক এবং বেসামরিক ক্ষমতা কোনটা কার ক্ষমতা, সেটা সেইখানে নির্দিষ্ট করা। পাকিস্তানের ইতিহাসে আমরা দেখি ক্ষমতার শীর্ষে থাকাটা কখনোই নিরাপদ ছিল না। 1951 সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান জনসভায় আততায়ীর গুলিতে নিহত হন। আজও কে হত্যাকারী, কার ষড়যন্ত্র, কিচ্ছু বাইরে আসেনি। এরপর 1979 সাল সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে সামরিক শাসক জিয়াউল হক মৃত্যুদণ্ডে দণ্ড দিলেন। আন্তর্জাতিক মহলের একাংশ মনে করে এই বিচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ঠিক যেভাবে শেখ হাসিনার বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার কি হলো? জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে চড়ানো হলো। 1988 সালে পাকিস্তানের সামরিক শাসক ও সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক, যিনি ভুট্টোকে ফাঁসিতে ছড়িয়েছিলেন, তার বিমান আকাশেই বিধ্বস্ত হয়, তিনি নিহত হন। এটা ছিল স্পষ্ট নাশকতা, কোনো দুর্ঘটনার গল্প নেই। মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফেল, তিনিও সেই বিমানে ছিলেন এবং তিনিও নিহত হন। এরপর 2007 সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নির্বাচনী প্রচারের সময় রাওয়ালপিন্ডিতে আততায়ীর হামলায় নিহত হন। পাকিস্তানের ইতিহাসে সমানে চলেছে এইসব। 2003 সালে, এখানেই শেষ নয়, 2003 সালে তৎকালীন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান পারভেজ মোশাররফ, তার উপর কয়েকদিনের ব্যবধানে দুটি বড় হত্যা চেষ্টা হয়। শেখ হাসিনার হত্যা করারও বহুবার চেষ্টা করা হয়েছে। একবারের চেষ্টায় তো সমানে তিনি সেই ব্যাপারে দণ্ডও পেয়েছেন স্বয়ং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেবার শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। অর্থাৎ পাকিস্তানের মতো বাংলাদেশের ইতিহাস একই সঙ্গে দেখা যায় যে এখানে একটা গুপ্ত হত্যার, গুপ্ত ঘাতকের একটা ইতিহাস আছে। তার কিন্তু কেন এই হত্যাকাণ্ড হচ্ছে, এত গুপ্ত হত্যা কেন? তারেক রহমানের সরকার একদিকে আওয়ামী লীগের সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাত রয়েছে, অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কও এখন সব থেকে সংবেদনশীল জায়গায় পৌঁছেছে নানা ইস্যু নিয়ে। এই অবস্থায় নানা ধরনের গুজব, জল্পনা এবং রাজনৈতিক বক্তব্য সামনে উঠে আসছে। সবচেয়ে বিতর্কিত প্রশ্নে আসা যাক, যদি সত্যি তারেক রহমানের হত্যাকাণ্ডের কোনো চেষ্টা হয়ে থাকে, যদি সেরকম সম্ভাবনা যদি থাকে, তাহলে সেই ষড়যন্ত্র কারা করতে পারে? এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। প্রকাশ্য তথ্যের ভিত্তিতে বর্তমানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে
এমন অভিযোগের সমর্থনে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই। এটা হত্যার আগে থাকে না। মুজিবুর রহমানকে বারবার তাকে সাবধান করে দেওয়া হয়েছিল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু চলছে। মুজিবুর রহমান তিনি সেখানটায় তিনি কান দেননি, অর্থাৎ তিনি সরকারের প্রধান হয়েও তিনি কোনো রকম আঁচ পাননি যে তাকে হত্যা করা হতে পারে। অর্থাৎ যতক্ষণ না নিহত হচ্ছে কেউ ততক্ষণ বোঝা যায় না ষড়যন্ত্র, নিহত হলে তখন বেরিয়ে আসে ষড়যন্ত্রের কথা। এখন এই কোনো দেশের সরকার প্রধানের বিরুদ্ধে হুমকি থাকলে বা বিভিন্ন উৎস থেকে তার হুমকি আসতে পারে, উগ্রপন্থী সংগঠনগুলো দিতে পারে, সহিংস রাজনৈতিক গোষ্ঠীরা হুমকি দিতে পারে, কোনো একক হামলাকারী বা অন্য কোনো নিরাপত্তা ঝুঁকি সেগুলোও থাকতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া কোনো কাউকে আমরা প্রথমেই সম্ভাব্য হত্যাকারী হিসেবে চিহ্নিত করতে পারি না। কিন্তু এটা ঠিক, বাংলাদেশের যা ইতিহাস, যা পরম্পরা, সেখানে তারেক রহমান এবং তারেক রহমানের বিরুদ্ধে এখন যদিও তিনি নিজে বাঁচবার জন্য চীন এবং পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করছেন, কিন্তু তিনি বাঁচতে পারবেন বলে অনেকেই মনে করছে না, যার জন্যই তাকে নিষেধ করা হয়েছে যে তিনি যেন ঢাকার বাইরে রাত্রি না কাটান। কিন্তু ঢাকার ভেতরে থাকলেই কি তিনি নিজের জীবন বাঁচাতে পারবেন? শেখ মুজিবুর রহমানের হত্যা তো ঢাকার ভেতরেই হয়েছিল, সেনাই করেছিল তার হত্যা, তার নিজের বাসভবনে হত্যা করেছিল। সুতরাং ঢাকার বাইরে গেলে, হ্যাঁ, ঢাকার বাইরে গেলে যে বাঁচবেন এমন কথা নেই, কিন্তু ঢাকার ভেতরে থাকলে অন্তত যে বাইরে গেলে যতটা আশঙ্কা থাকে সেই আশঙ্কার পরিমাণটা হয়তো কিছুটা কমে। এর মধ্যে সামাজিক মাধ্যমে কারা হত্যা করতে পারে এই নিয়ে অনেক কথা ঘুরছে, অনেক কথা সামাজিক মাধ্যমে ঘুরছে। কেউ বলছেন এটাকে পাকিস্তান তাকে হত্যা করতে পারে। কারণটা কি? কারণ পাকিস্তানের উদ্দেশ্য, আমেরিকার উদ্দেশ্য ছিল যে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা, কিন্তু তা তো আসেনি। আর তারেক রহমানকে দিয়ে হয়তো পুরো কাজটা হচ্ছে না ঠিক মতো করে, যদিও তিনি খুবই চেষ্টা করছেন পাকিস্তানের গুডবুকে থাকার, কিন্তু সেটা হয়তো হচ্ছে না। আর পুরোপুরি বাংলাদেশকে একেবারে পাকিস্তানের একেবারে কোলে গর্ভে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, সেই হিসেবে পাকিস্তানের ভূমিকা আছে। ভূমিকা এখানে অনেকেই বলছে আওয়ামী লীগের গত 2 বছর প্রায় হতে গেল, কই আওয়ামী লীগের মধ্যে এমন কোনো জিনিস দেখা যায়নি যে তারা এই ধরনের কোনো কিছু করতে পারে। তৃতীয়ত হতে পারে কি, সব থেকে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে কি, যে সেনার ভেতরের কোনো গোষ্ঠী তাকে হত্যার চেষ্টা করতেই পারে। বাংলাদেশ সেনার ভেতরে অনেক রকম গোষ্ঠী আছে, এখানে পাকিস্তানপন্থী গোষ্ঠী আছে, উগ্রপন্থীরা আছে, আবার অল্প স্বল্প হলেও ভারতপন্থী গোষ্ঠী আছে, আবার আরও অল্প স্বল্প হলেও তাদের সঙ্গে আছে আওয়ামী লীগপন্থী গোষ্ঠী। তো এরা সব মিলে এরা যে কেউ আবার গোষ্ঠীর বাইরে ব্যক্তিগত ইচ্ছা থেকে সেখান থেকেও করতে পারে। দেখুন, ইসলামের সব থেকে ওপরে 4 জন খলিফা তারা নিহত হয়েছিলেন এবং সেই নিহত হওয়ার পেছনে যে সব সময় যে কোনো গোষ্ঠীর হাত ছিল তা না, ব্যক্তিগত ঈর্ষা থেকেও, ব্যক্তিগত বিরোধ থেকেও খুন হয়েছেন। এবং তাছাড়া তাদের ইসলামের পন্থা নিয়ে, পথ নিয়ে বিরোধের জন্য কারা খুন হয়েছেন? খলিফারা। সুতরাং ইসলামের মধ্যে যে কোনো কারণেই হোক হত্যা এবং মৃত্যু, গুপ্তঘাতক, এগুলো যেন জড়িয়ে রয়েছে তার ইতিহাসের মধ্যে। সেই ইতিহাস থেকে বেরিয়ে আসতে পারছে না কোনো মুসলিম দেশের নেতৃত্ব, কেউ বেরিয়ে আসতে পারছেন না। পাকিস্তান বেরিয়ে আসতে পারছে না, এমনকি বাংলাদেশও বেরিয়ে আসতে পারছে না। এর মধ্যে আরেকটি সম্পৃক্ততা, কার ভূমিকা আছে বলে সেটা কথা চলছে। কার ভূমিকা? সেটা হচ্ছে ভারতের ভূমিকা আছে কিনা। কারণটা কি? এই মুহূর্তে তারেক রহমানের ওপরে অনেক বড় বাজি ধরেছিলেন আজ থেকে 3-4 মাস আগে ভারত সরকার। তাকে লন্ডন থেকে নিয়ে আসার জন্য ইলেকশন করা
যে মোহাম্মদ ইউনূস তো ইলেকশন করতে চাননি। 5 বছর ক্ষমতায় থাকার প্ল্যান ছিল তার, কিন্তু তা সত্ত্বেও আমেরিকা এবং ভারতের যৌথ চাপে ইলেকশন ডাকতে হয়েছিল, এবং সেই ইলেকশনে ভারত মূলত তারা এগিয়ে গিয়ে তারা তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে, এবং তারেক রহমানের দিকে তারা যেটাকে বলে গোল্ডেন মানে অলিভ ব্রাঞ্চ, মানে তাদের দিকে তাদের সমর্থন তুলে দিয়েছিলেন। কিন্তু তারেক রহমান সেই সমর্থনকে তিনি শেষ পর্যন্ত মর্যাদা দেননি। এখন এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সেই ইউনূস আমলের মতো তলানিতে এসে নেমেছে। এই পরিস্থিতিতে অনেকেই যেমনভাবে স্বাভাবিক যেটা বাংলাদেশের পক্ষে, তারা বলছে যে এই তারেক রহমানকে হত্যার পরিকল্পনায় ভারত থাকতে পারে। আবার এই সঙ্গে অনেকেই বলছেন যে ভারত যেমন পাকিস্তানে একের পর এক সন্ত্রাসবাদী নেতারা তারা মারা যাচ্ছে, তাদের খুন করা হচ্ছে, বাংলাদেশেও বেশ কিছু খুন সম্প্রতিকালে হয়েছে, হত্যা হয়েছে, তার পেছনেও একটা দিক থেকে ভারতের সম্পৃক্ততার একটা কথা উঠছে। কারণ অজিত ডোভালের এই ব্যাপারে অনেক সুনাম বা দুর্নাম সেগুলো রটছে। সুতরাং বাংলাদেশের এই তারেক রহমান হত্যার মানে আশঙ্কার পেছনে ভারতের ভূমিকার কথা অনেকে বলতেই পারে, কিন্তু আবার বলি, ভারতের বিরুদ্ধে এই ধরনের কোনো ষড়যন্ত্রের কথা কোনো প্রমাণিত নয় সেটা। তবে একটা জিনিস তো বলাই যায়, সর্বোচ্চ দপ্তরে সর্বোচ্চ স্তরে তার শত্রুকে হত্যা করা কিংবা রাজনৈতিক কারণে কাউকে হত্যা করা, তার বহু প্রমাণ ইতিহাসে ঘটে গেছে। লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল তাশখন্দে 1965 ভারত পাকিস্তান যুদ্ধের পর। তারপর যে পরিস্থিতিতে তাকে পাওয়া গিয়েছিল, তার মৃত্যু ঘটেছিল, সেই মৃত্যুর কোনো পোস্টমর্টেম ময়না তদন্ত আজ পর্যন্ত হয়নি। এখন অবশ্য হওয়ার কোনো প্রশ্নই নেই, কিন্তু তাশখন্দ ফাইল সেখানে দেখানো হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে আর সোভিয়েত রাশিয়ার কি ভূমিকা থাকতে পারে বা কি ভূমিকা ছিল। এরকম বহু হত্যাকাণ্ড ঘটেছে আমাদের দেশে এবং বিদেশে সর্বত্র। সুতরাং রাজনৈতিক কারণে তারেক রহমানকে কোনো বিদেশি শক্তি যে হত্যা করতে পারে না এমন ঘটনা নয়। যদিও বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল, তাদের কি আপনারা মনে করেন তারা সব দেশের ভেতর থেকে তারা তাদের নিজেদের ইচ্ছায় করতে গিয়েছিল হত্যা? একদমই নয়। তারা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, পাকিস্তানের ষড়যন্ত্র, তার ঘুঁটি হিসেবে, হত্যাকারী হিসেবে তারা গিয়েছিল। একই অবস্থা জেল হত্যাকাণ্ড তো ঘটেছিল। সুতরাং তারেক রহমানের হত্যার ঝুঁকি, কিন্তু যে আশঙ্কার কথা বলা হয়েছে সেটা মিথ্যা নাও হতে পারে। কারণ বাংলাদেশ, পাকিস্তান তাদের ইতিহাস এর পক্ষেই সমর্থন দেয়। দেখা যাক ভবিষ্যতে কি আছে বাংলাদেশের কপালে, কি আছে তারেক রহমানের কপালে। তবে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরের মধ্যেই, আমি আবার বলছি ডিসেম্বর নয়, তিনি অক্টোবর নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। এ ব্যাপারে আমেরিকা এবং ভারতের মধ্যে একটা সমঝোতা হয়ে গেছে। এই সমঝোতার প্রেক্ষিতে আবার কোনো রাজনৈতিক ডামাডোল যদি বাংলাদেশে করবার ইচ্ছা কারোর থাকে, সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।